ওনার এই পুঁথিগত এবং প্রথাগত এবং আইন কানুন শৃঙ্খলার যে কথা উনি বলে গেলেন, তার বাস্তবতার সাথে আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি না, অন্তত আমি পাচ্ছি না, যেহেতু মাঠে ঘাটে দেখছি। তো আমার কথা একটু অন্যরকম হবে। প্রথম কথা হলো, যারা নির্বাচনে যাবে ভেবেছিল বা চিন্তা করেছিল পলিটিক্সে ইভেন যাবে, তাদের উপদেষ্টা হওয়া এবার ঠিক হয়নি, তাদের উপদেষ্টাই হওয়া উচিত ছিল না। আমরা একটা অন্তর্বর্তী সরকার তৈরি করেছিলাম, নিরপেক্ষ একটা সরকার তৈরি পাওয়ার জন্য। এখন তারা মনের মধ্যে যদি নেই যে আমরা উপদেষ্টা হব, কিছু টাকা পয়সা ইনকাম করব, কিছু যশ হবে, মিডিয়া কিছু চিনবে, তারপর আমরা নির্বাচনে যাব, এটা সঠিক নয়। আমরা জানি যে একটা আইন আছে, সরকারি চাকরি করার 3 বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ইলিয়াস আলীর ওয়াইফ 3 দিনের জন্য নির্বাচনে যেতে পারেনি 2018-তে, পরে আমাদের মোকাব্বির খান সেখান থেকে গণফোরাম থেকে পাশ করেছিলেন 7 দিন আগে লন্ডন থেকে এসে। এখন এই যে জিয়া স্যার বললেন ভালো করেছে তারা অবসর নিয়েছেন, আমি মনে করি এরা অবসর নিয়ে 2 মাস 2.5 মাসের মধ্যে নির্বাচনে যাবে, এটা একটা অন্যায়। তারা সকল সুবিধা ভোগ করে নিজেকে অনেকটা ক্ষমতা এবং টাকা, সব গাড়ি বাড়ি সব কিছু ভোগ করে বা ন্যাশনাল ফিগার হয়ে এখন নির্বাচনে যাবে। আমরা দেখেন আগে খুব সাধারণ মানুষ, স্কুল টিচার, উকিল এবং একেবারে যারা সবসময় রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেছে, তারা এমপি হতেন, চেয়ারম্যান হতেন, মেম্বার হতেন। কিন্তু আমরা নিজেরাই আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। যে দেশের মানুষ যেমন, আপনি পৃথিবীতে এমন দেশ পাবেন না যে মানুষ সব ভালো সরকার খারাপ, অথবা সরকার খুব ভালো মানুষ সব খারাপ, এরকম পাবেন না। যেই দেশের মানুষ যেমন সেই দেশের সরকার তেমন, যেই দেশের মানুষ যেমন সেই দেশের উপদেষ্টা তেমন। আজকে প্রধান উপদেষ্টার কথা বললেন আমার স্যার, প্রধান উপদেষ্টা যাদেরকে বলে নিয়োগকর্তা, তাদের উপরে ব্যবস্থা উনি নিবেন কিভাবে? উনি তো প্রথমেই তো নথি স্বীকার করেছেন যে আমার নিয়োগকর্তা হলো ওনারা। এই যে আমাদের অতি উৎসাহী করা মানুষকে, আমি মনে করি আমাদের যে ছাত্র সমাজকে আন্দোলনের পরে যে বিজয়ের যে মুকুট আমরা পরিয়েছিলাম, ডক্টর ইউনূস তাদেরকে পলিটিক্সে এনে উদ্যোক্তা বানানোর কথা বলে, চাকরি না চিন্তা করার কথা বলে যেভাবে অবক্ষয়ে পৌঁছে দিয়েছেন, সেটা ভবিষ্যতে ইতিহাসে হয়তো অন্যভাবে লেখা হবে। তো সুতরাং আমি মনে করি যে আজকে যারা রাজনীতিতে ইয়াংরা আসছে, যারা এই নতুন বন্দোবস্তের কথা তো ভুলেই গিয়েছে, তারা এখন পুরনো বন্দোবস্তটাই তাদের বেশি সুইটেবল মনে হচ্ছে এবং পুরনো সবকিছুই তারা অনুকরণ করছে। এইটার চেয়ে ব্যর্থতা, আমাদের রক্তের মূল্যায়ন হয়নি, আমরা রক্তের মূল্যায়ন করিনি, শহীদদের ত্যাগ এটা মূল্যায়ন করিনি, আমরা আমাদের রাজনীতিকে মুক্ত করতে পারিনি। আমরা সেই ব্রিটিশ রাজরাজার যে রাজনীতি ছিল, রাজনীতি শব্দটাই কিন্তু পলিটিক্সের বাংলা হতে পারে না। পলিটিক্সের বাংলা কেন রাজনীতি হবে? যদি এটা সেবা হয়, সার্ভিস হয়, তাহলে জননীতি হতে পারত। এখন দেখেন এই যে মন্ত্রী মিনিস্টার হওয়া হয় কেন? তারা টাকা, বাড়ি ঘর, প্লট, ট্যাক্সবিহীন গাড়ি, ক্ষমতা, এবং ক্ষমতায় গিয়ে অনেক টাকা উপার্জন করতে পারে এবং অনেক ইনভেস্ট করে তার বহুগুণ করে এবং দেশ বিদেশে পাচার করে, এই লোভে। এখন আমি গিয়েছিলাম আমাদের দল থেকে, এই নির্বাচন কমিশন হয়েছিল যে বদিউল আলম মজুমদারের কাছে, বলেছিলাম ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করে দেন, প্লট বন্ধ করে দেন, তাদেরকে স্থানীয় সরকারের দায়িত্ব থেকে সরিয়ে দেন, তাহলেই ক্যান্ডিডেট আসবে সাধারণ, যারা আইন নিয়ে চিন্তা করবে, দেশ নিয়ে চিন্তা করবে তারা। এখন এই যে পদত্যাগটা যে বিউটি অফ পলিটিক্স, বিউটি অফ অনেস্টি, বিউটি অফ মানবতা, বিউটি অফ এভরিথিং। কিছুদিন আগে মনে আছে আমাদের শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের জন্য একটা জোরালো দাবি উঠেছিল, রাত 3টায় পরীক্ষার প্রোগ্রাম দেওয়া হয়েছিল, কিন্তু উনি বলছেন না, উপদেষ্টা একমাত্র চিফ অ্যাডভাইজার বললে উনি করবেন, নাহলে উনি করবেন না। অ্যাজ ইফ জোর করে ওই যে রেজিস্ট্রি করে নিয়েছেন চেয়ার, উনি ছাড়বেন না। নির্লজ্জতার যে একটা সীমা থাকে, সেটা বোধহয় মন্ত্রী এরাও তো ছাড়ে নাই, এরা তো নির্বাচনের জন্য ছাড়ছে। তার মানে ওরা ক্ষমতার স্বাদটা পুরোপুরি ভোগ করেছে, এখন আরেকবার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা। কারেক্ট। আমি মনে করি এরা যেভাবে নিজেদেরকে ব্যবহার করলো, তারা যদি মনে করে বাংলাদেশের মানুষ, জনগণ বোকা, আগের রাজনীতিবিদদের মতোই, যারা স্বৈরাচার তারা মনে করে রাজনীতিবিদ অত্যন্ত চালাক, জনগণ বোকা। আমাদের জনগণ যদি সচেতন থাকে, এবার কিন্তু শুধু রিজিম চেঞ্জ করা, সরকার পরিবর্তনের ইলেকশন নয়, এবারের ইলেকশন হলো দেশকে দালাল মুক্ত করা, এবারে ইলেকশন হলো দেশকে চাঁদা মুক্ত করা, এবারে ইলেকশন হলো দেশে অন্যায়, অত্যাচার, রাহাজানি, রেপ এগুলো বন্ধ করা, অন্য স্বাধিকার অর্জন করা। সুতরাং এই নির্বাচনটা তো ওই যে বলেছিল
যে এবার পৃথিবীর বিখ্যাত নির্বাচন হবে। হ্যাঁ, বিখ্যাত তো দুই ভাবে হয়, ভালোভাবে হয়, নেগেটিভ ভাবে হয়। আমি খুব ভীত সন্ত্রস্ত যে আমরা বারবার বলেছি যে আগামী নির্বাচনে অনেকগুলো মানুষ মারা যাবে। অতীতে আমরা দেখেছি একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে একদিনে 150 মানুষ মারা গেছে। তো সুতরাং বড় বড় কথা, বড় বড় রাজনীতির কথা সবাই বলছে, কিন্তু আসলে মানুষের কল্যাণে রাজনীতি, যেটা জিয়া স্যার বলে গেলেন, সেটা তো নাই, সেটা তো অদৃশ্য। সুতরাং মানুষকে এইবার সেই প্রতিশোধ নিতে হবে। মানুষকে একটা লোকের যাকে ভোট দিবে তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার দলের ব্যাকগ্রাউন্ড দেখে, তার উদ্দেশ্য কি, এগুলো দেখে নতুন। এখন মানুষ তো ভরসা করতে পারছে না নতুন যারা রাজনীতিতে আসছে তাদেরও। আমি জানি না সম্রাটরা ইলেকশন করছে কিনা, আমরা এবার ইলেকশন করছি না। বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট সংস্কার হয়নি বলে আমরা প্রত্যাখ্যান করছি এই নির্বাচন। তফসিল ঘোষণার পরে হয়তো আমরা ঘোষণা দিব, কারণ আমরা যে ধরনের নির্বাচন আশা করেছিলাম সেই ধরনের নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা ব্যবস্থা, পুলিশের পুনর্গঠন, এবং আজকে দেখেন সেনাবাহিনী 1.5 বছর যাবৎ যে এই আন্দোলনের অনেক আগে থেকে সেনাবাহিনী আছে মাঠে, একটা সেনাবাহিনীর তো কাজ এটা না। এবং এই সেনাবাহিনীকে নানাভাবে রাজনৈতিক কারণে দেশের একেবারে রাস্তা ঝাড়ু দেওয়া, ওয়াসার পানি, বিল্ডিং ভাঙা থেকে শুরু করে সব জায়গায় সেনাবাহিনীকে খাটানো হয়। তো আবার যখন ইলেকশন আসে তখন দেখেছি যে একজন ওসি ধমক দিয়ে দিলেই এই অফিসারদের ট্রুপস নিয়ে চলে যেতে হতো। তো এইবার যদি সেনাবাহিনীকে সর্বময় ক্ষমতা দিয়ে এবং সেনাবাহিনীর অধীনে অন্য যে বাহিনীগুলো আছে তাদেরকে নিয়োজিত করে যদি নির্বাচন করে, তাহলে হয়তো কিছুটা ভালো নির্বাচন হবে। এখন দেখেন, যেই দেশে নির্বাচনের 2-2.5 মাস আগে অন্য দলের কেউ গিয়ে প্রচার করতে পারে না, ফিরে আসছে নুরুল হক নূর তার এলাকা থেকে, কয়েকদিন আগে ব্যারিস্টার ফুয়াদ ফিরে আসছে, তাকে ধাওয়া করা হয়েছে। লজ্জাস্কর। এটা কিসের রাজনীতি? রাজনৈতিক দল আর ডাকাত দল কি এক? প্রত্যেকটা বড় দল ডাকাতে পরিণত হয়েছে, এবং স্বৈরাচারের দোসর যারা, তারাও আবার একটা জোট করে, ওখানে দেখলাম আমাদেরও নাম দিয়ে দেওয়া হয়েছে, তো জোট করে আবার একত্রিত হয়ে আবার রাজনীতিতে এসে এই কুলসিত রাজনীতিকেই আবার উপহার দিতে চাচ্ছে জনগণকে। একমাত্র উপায় হলো আগামীতে জনগণ এবং ভোটার তারা যদি সচেতন ভাবে এর দাঁত ভাঙা জবাব না দেয়, তাহলে আগামীতে আমরা অনেক বড় বিপদে পড়বে। এই দেশকে রক্ষা করা যাবে না। আমি শেষ করছি এইভাবে যে যারা উপদেষ্টা হবেন তারা কিন্তু মন্ত্রী এমপির মতো হওয়া উচিত না। উপদেষ্টারা কিন্তু আরো বড় মনের মানুষ হওয়া উচিত ছিল। তারা যে ছোট মনের পরিচয় দিয়েছে তা আমার মনে হয় আমাদের ভোটার ভাইরা লক্ষ্য রাখবেন। এবং যেই উপদেষ্টা বলেছে 20 কোটির নিচে ইলেকশনে যাওয়া যায় না, তিনি এখন ধানমন্ডি এলাকায় ইলেকশন যাবেন, ওনার এই 20 কোটি টাকা কোথা থেকে আসলো? আগে বাসে চলতো, সরকারি গাড়ি এবং এসিতে চলে, ওয়েস্টিনে খেয়ে হাঁস খেয়ে, এখন উনি 20 কোটি টাকা কোথায় পেলেন? এই হিসাব যদি এই সরকার না নিতে পারে, জনগণ যদি এগুলো না বুঝতে পারে, তাহলে তো দেশ ভালোর দিকে যাবে না, দেশের ভালো রাজনীতি হবে না। এখনো বাংলাদেশে বহু ভালো ভালো মানুষ আছে যারা রাজনীতি থেকে অনেক দূরে। তবে 5ই আগস্টের পরে বিশেষ করে সশস্ত্র বাহিনীর অফিসাররা যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তার পরে তারা যেভাবে রাজনীতিতে এসেছে, রাজনীতি একটা কল্যাণকর কাজ, দেশের কাজ, জনগণের কাজ, সেইটাও হয়তো কিছুদিন পরে আমাদের এই যারা একটু অনেস্ট থাকতে চায়, যারা একটু ভালো চলতে চায়, তারাও হয়তো রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিবে, যদি আমরা দস্যুবৃত্তিকে মানে বিদায় করতে না পারি রাজনীতি থেকে। অতএব জনগণকে সাবধান হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, জনগণকেই দাঁত ভাঙা জবাব দিতে হবে। সকল কিছুই ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকে অনেক ডাকসাই নেতা দেখবেন আগামী নির্বাচনে পাস করবে না, আর আমরা যাদেরকে মনে করছি ওরা হয়তো ভোটই পাবে না, কিন্তু দেখবেন যে অনেকে ওটা পার হয়ে গেছে। জনগণ কিন্তু ওত পেতে বসে আছে যে এবার শিক্ষাটা ঠিক মতো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর